হ্যালো হ্যালো থিয়েটারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি পাঠ শুরু করেছি নাট্যকথা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বিভিন্ন নাটক নিয়ে যে সকল লেখা ছোট আকারে লিখে গেছে সেটি সম্পাদনা করেছেন রথীন চক্রবর্তী এবং নাট্যচিন্তা ফাউন্ডেশন থেকে সেটি প্রকাশিত হয়েছে। বইটির নাম নাট্যকথা। আপনাদের সাথে আগে শেয়ার করেছি, আবারও শেয়ার করলাম। আমি প্রথমে পড়েছিলাম বাল্মীকি প্রতিভা নিয়ে। আজ পাঠ করব প্রকৃতির প্রতিশোধ নিয়ে। কবিগুরু রবীন্দ্রনাথ কি লিখে গেছেন সেটি আজ আপনাদের উদ্দেশ্যে পাঠ করব। শুরু করছি। প্রকৃতির প্রতিশোধ। 1। এই কারোয়ারে প্রকৃতি প্রতিশোধ নামক নাট্যকাব্যটি লিখিয়াছিলাম। এই কাব্যের নায়ক সন্ন্যাসী সমস্ত স্নেহ বন্ধন মায়া বন্ধন ছিন্ন করিয়া প্রকৃতির উপরে জয়ী হইয়া একান্ত বিশুদ্ধভাবে অনন্তকে উপলব্ধি করতে চাহিয়াছিল। অনন্ত যেন সব কিছুর বাহিরে। অবশেষে একটি বালিকা তাহাকে স্নেহপাশে বদ্ধ করিয়া অনন্তের ধ্যান হইতে সংসারের মধ্যে ফিরাইয়া আনে। যখন ফিরিয়া আসিল তখন সন্ন্যাসী ইহাই দেখিল, ক্ষুদ্রকে লইয়াই বৃহৎ, সীমাকে লইয়াই অসীম, প্রেমকে লইয়াই মুক্তি। প্রেমের আলো যখনই পাই তখনই যেখানে চোখ মেলি সেখানেই দেখি সীমার মধ্যেও সীমা নাই। প্রকৃতির সৌন্দর্য যে কেবলমাত্র আমারই মনের মরীচিকা নহে, তাহার মধ্যে যে অসীমের আনন্দই প্রকাশ পাইতেছে এবং সেই জন্যই যে এই সৌন্দর্যের কাছে আমরা আপনাকে ভুলিয়া যাই, এই কথাটি নিশ্চয় করিয়া বুঝাইবার জায়গা ছিল বটে সেই কারোয়ারের সমুদ্রবেলা। বাহিরের প্রকৃতিতে যেখানে নিয়মের ইন্দ্রজালে অসীম আপনাকে প্রকাশ করিতেছেন, সেখানে সেই নিয়মের বাধাবাধের মধ্যে আমরা অসীমকে না দেখিতে পারি। কিন্তু যেখানে সৌন্দর্য ও প্রীতির সম্পর্কে হৃদয় একেবারে অব্যবহিতভাবে ক্ষুদ্রের মধ্যেও সেই ভূমার স্পর্শ লাভ করে, সেখানে সেই প্রত্যক্ষ বোধের কাছে কোনো তর্ক খাটিবে কি করিয়া? এই হৃদয়ের পথ দিয়াই প্রকৃতি সন্ন্যাসীকে আপনার সীমা সিংহাসনে অধিরাজ অসীমের খাস দরবারে লইয়া গিয়াছিলেন। প্রকৃতির প্রতিশোধের মধ্যে একদিকে যত সব পথের লোক, যত সব গ্রামের নরনারী, তাহারা আপনাদের ঘর গড়া প্রাত্যহিক তুচ্ছতার মধ্যে অবচেতনভাবে দিন কাটাইয়া দিতেছে। আর একদিকে সন্ন্যাসী, সে আপনার ঘর গড়া এক অসীমের মধ্যে কোনো মতে আপনাকে ও সমস্ত কিছুকে বিলুপ্ত করিয়া দিবার চেষ্টা করিতেছে। প্রেমের সেতুতে যখন এই দুই পক্ষের ভেদ ঘুচিল, গৃহীর সঙ্গে সন্ন্যাসীর যখন মিলন ঘটিল, তখনই সীমায় অসীমে মিলিত হইয়া সীমার মিথ্যা তুচ্ছতা ও অসীমের মিথ্যা শূন্যতা দূর হইয়া গেল। আমার নিজের প্রথম জীবনে আমি যেমন একদিন আমার অন্তরের একটি অনির্দেশ্যতাময় অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করিয়া বাহিরের সহজ অধিকারটি হারাইয়া বসিয়াছিলাম, অবশেষে সেই বাহির হইতেই একটি মনোহর আলোক হৃদয়ের মধ্যে প্রবেশ করিয়া আমাকে প্রকৃতির সঙ্গে পরিপূর্ণ করিয়া মিলাইয়া দিল। এই প্রকৃতির প্রতিশোধেও সেই ইতিহাসটি একটু অন্যরকম করিয়া লিখিত হইয়াছে। পরবর্তী আমার সমস্ত কাব্য রচনায় ইহাও একটি ভূমিকা। আমার তো মনে হয় আমার কাব্য রচনার এই একটি মাত্র পালা। সে পালার নাম দেওয়া যাইতে পারে সীমার মধ্যে অসীমের সহিত মিলন সাধনের পালা। এই ভাবটাকে আমার শেষ বয়সের একটি কবিতার ছত্রে প্রকাশ করিয়াছিলাম। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। তখনও আলোচনার নাম দিয়া যে ছোট ছোট গদ্য প্রবন্ধ বাহির করিয়াছিলাম, তাহার গোড়ার দিকেই প্রকৃতির প্রতিশোধের ভিতরকার ভাবটির একটি তত্ত্ব ব্যাখ্যা লিখিতে চেষ্টা করিয়াছিলাম। সীমা যে সীমাবদ্ধ নহে, তাহা যে অতুল স্পর্শ গভীরতাকে এক কণার মধ্যে সংহত করিয়া দেখাইতেছে, ইহা লইয়া আলোচনা করা হইয়াছে। তত্ত্ব হিসাবে সে ব্যাখ্যার কোনো মূল্য আছে কি না এবং কাব্য হিসাবে প্রকৃতির প্রতিশোধের স্থান কি তাহা জানি না, কিন্তু আজ স্পষ্ট দেখা যাইতেছে এই একটিমাত্র আইডিয়া অলক্ষ্যভাবে নানা বেশে আজ পর্যন্ত আমার সমস্ত রচনাকে অধিকার করিয়া আসিয়াছে। কারোয়ার হইতে ফিরিবার সময়
জাহাজে প্রকৃতির প্রতিশোধের কয়েকটি গান লিখিয়াছিলাম। বড় একটি আনন্দের সঙ্গে প্রথম গানটি জাহাজের ডেকে বসিয়া সুর দিয়া দিয়া গাহিতে গাহিতে রচনা করিয়াছিলাম। হ্যাদেগো নন্দরানী, আমাদের শ্যামকে ছেড়ে দাও, আমরা রাখাল বালক গোষ্ঠে যাব, আমাদের শ্যামকে দিয়ে যাও। সকালে সূর্য উঠিয়াছে, ফুল ফুটিয়াছে, রাখাল বালকরা মাঠে যাইতেছে। সেই সূর্যোদয়, সেই ফুল ফোটা, সেই মাঠে বিহার তাহারা শূন্য রাখিতে চায় নাই। সেইখানেই তাহারা তাহাদের শ্যামের সঙ্গে মিলিত হইতে চাহিতেছে। সেইখানেই অসীমের সাজ পরা রূপটি তারা দেখিতে চায়। সেইখানেই মাঠে ঘাটে বনে পর্বতে অসীমের সঙ্গে আনন্দের খেলায় তাহারা যোগ দিবে বলিয়াই তাহারা বাহির হইয়া পড়িয়াছে। দূরে নয়, ঐশ্বর্যের মধ্যে নয়, তাহাদের উপকরণ অতি সামান্য, পিত ধরা ও বনফুলের মালাই তাহাদের সাজের পক্ষে যথেষ্ট। কেননা সর্বত্রই যাহার আনন্দ, তাহাকে কোনো বড় জায়গায় খুঁজিতে গেলে, তাহার জন্য আয়োজন আড়ম্বর করিতে গেলেই লক্ষ্য হারাইয়া ফেলিতে হয়। কারোয়ার হইতে ফিরিয়া আসার কিছুকাল পরে 1290 সালে 24শে অগ্রহায়ণে আমার বিবাহ হয়। তখন আমার বয়স 22 বৎসর। 2. জীবনের প্রথম বয়স কেটেছে বদ্ধ ঘরে নিঃসঙ্গ নির্জনে। সন্ধ্যা সঙ্গীত এবং প্রভাত সঙ্গীতের অনেকটা সেই অবরুদ্ধ আলোকের কবিতা। নিজের মনের ভাবনা নিজের মনের প্রাচীরের মধ্যে প্রতিহত হয়ে আলোড়িত। তার পরের অবস্থায় মনের মধ্যে মানুষের স্পর্শ লাগল। বাইরের হাওয়ায় জানলা খুলে গেল। উৎসুক মনের কাছে পৃথিবীর দৃশ্য খণ্ড খণ্ড চলচ্ছবির মতো দেখা দিতে লাগল। গুহাচরের মন তখন ঝুঁকল লোকালয়ের দিকে। তখনও বাইরের জগৎ সম্পূর্ণ মুক্ত হতে পারেনি আবেগের বাষ্পপুঞ্জ থেকে। তবু দুঃস্বপ্নের মতো আপনার বাঁধন চাল ছাড়াবার জন্যে জেগে উঠল বালকের আগ্রহ। এই সময়কার রচনা, ছবি ও গান, লেখনীর সেই নূতন বহির্মুখী প্রবৃত্তি তখন কেবল ভাবুকতার অস্পষ্টতার মধ্যে বন্ধন স্বীকার করলে না। বেদনার ভেতর দিয়ে ভাব প্রকাশের প্রয়াসে সে শ্রান্ত। কল্পনার পথে সৃষ্টি করবার দিকে পড়েছে তার ঝোঁক। এই পথে তার দ্বার প্রথম খুলেছিল বাল্মীকি প্রতিভায়। যদিও তার উপকরণ গান নিয়ে, কিন্তু তার প্রকৃতি নাট্যীয়। তাকে গীতিকাব্য বলা চলে না। কিছুকাল পরে, আমার বয়স বোধ হয় 23 কিংবা 24 হবে, কারোয়ার থেকে জাহাজে আসতে আসতে হঠাৎ যে গান সমুদ্রের উপর প্রভাত সূর্যালোকে সম্পূর্ণ হয়ে দেখা দিল, তাকে নাট্যীয় বলা যেতে পারে। অর্থাৎ সে আত্মগত নয়, সে কল্পনায় রূপায়িত। হেদেগো নন্দরানী গানটি একটি ছবি, যার রস নাট্যরস। রাখাল বালকেরা নন্দরানীর কাছে এসেছে আবদার করতে। তারা শ্যামকে নিয়ে গোষ্ঠে যাবে, এই তাদের পণ। এই গানটি প্রকৃতির প্রতিশোধে ভুক্ত করেছি। এই আমার হাতের প্রথম নাটক, যা গানের ছাঁচে ঢালা নয়। এই বইটি কাব্যে এবং নাট্যে মিলিত। সন্ন্যাসীর যা অন্তরের কথা তা প্রকাশ হয়েছে কবিতায়। সে তার একলার কথা। এই আত্মকেন্দ্রিক বৈরাগীকে ঘিরে প্রাত্যহিক সংসার নানা রূপে নানা কোলাহলে মুখরিত হয়ে উঠেছে। এই কলেরবের বিশেষত্বই হচ্ছে তার অকিঞ্চিতকরতা। এই বৈপরীত্যকে নাট্যিক বলা যেতে পারে। এরই মাঝে মাঝে গানের রস এসে অনির্বাচনীয়তার আভাস দিয়েছে। শেষ কথাটা এই দাঁড়ালো, শূন্যতার মধ্যে নির্বিশেষের সন্ধান ব্যর্থ। বিশেষের মধ্যেই সেই অসীম প্রতিক্ষণে হয়েছে রূপ নিয়ে সার্থক। সেইখানেই যে তাকে পায়, সেই যথার্থ পায়। এই হলো প্রকৃতির প্রতিশোধ নিয়ে লেখা। প্রথম যেই অংশটি পাঠ করলাম সেটি আসলে জীবন স্মৃতি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, আর দ্বিতীয় যে অংশটি পাঠ করলাম প্রকৃতির প্রতিশোধ গ্রন্থের সূচনা থেকে নেওয়া হয়েছে। এটি রচনাকাল শান্তিনিকেতন, 28 জানুয়ারি 1941। নাটকটি লেখা হয় 1883 সালে। পুলিন দাস লিখেছেন
কারওয়ারের সমুদ্র তীরের প্রকৃতির উদার দাক্ষিণ্যের মাঝখানে রচিত হয় প্রকৃতির প্রতিশোধ নাটক 1883 সালে। প্রকৃতির প্রতিশোধ অনভিনীত, তবে রবীন্দ্র নাটকের বিবর্তনের ধারায় তো বটেই, সমগ্র রবীন্দ্র সাহিত্যের তত্ত্বগত ভিত্তি হিসেবে সবিশেষ গুরুত্বপূর্ণ রচনা। নাটকটি গ্রন্থাকারে প্রকাশিত হয় 1884 সালে। উৎসর্গপত্র তোমাকে দিলাম। এই লেখাটি পাঠ করে আমরা যেটি বুঝতে পারলাম সেটি হলো প্রকৃতির প্রতিশোধ তার লেখা প্রথম নাটক যা গানের ছাঁচে ঢালা নয়, কাব্য ও নাট্যের সংমিশ্রণের লেখা। এটি একটি দারুণ গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম। এবং আরেকটি বিষয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্র রচনাবলী কারওয়ারের সমুদ্র বন্দর, সমুদ্র তীর, সমুদ্র অবস্থান কাল সম্পর্কে কিছু কিছু উপমা তিনি দিয়েছেন, তার সুন্দর মুহূর্তের উপমা, যেমন বড় বড় ঝাউ গাছের অরণ্য, নিস্তব্ধ বন, পাহাড়, তারপরে নিশীথ রাতে সমুদ্র, নিস্তরঙ্গ, উদার শুভ্রতা, এরকম বিভিন্ন বিশেষণ, বিভিন্ন মনের কথা তিনি উল্লেখ করে গেছেন। তো তেমনই পরিবেশে তিনি লিখেছিলেন এই প্রকৃতির প্রতিশোধের গান। এবং সব থেকে চমৎকার যেই বিষয়টি আমার কাছে মনে হয়েছে সেটি হলো যে উনি নিজেই বলছেন যে তার প্রথম জীবন কেটেছে নিঃসঙ্গ ঘরে। আমরা যারা জীবন স্মৃতি পড়েছি পাঠকরা সকলেই জানেন যে জীবন স্মৃতিতে তিনি তার ছেলেবেলার যে একাকিত্ব, যে কৌতূহল, যেমন কষ্ট, মানে মনোকষ্টের বিষয়টি, মনোকষ্ট তো অবশ্যই, তাই না, যেভাবে তাকে দাগ দিয়ে একটা সার্কেলের মধ্যে রেখে দিত তাদের বাড়ির গৃহভৃত্য, সেটার মধ্যে বসে থেকে এর বাইরে যাওয়া যাবে না, তাহলেই কিন্তু ওই সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার মতো রাবণ এসে তাকেও নিয়ে চলে যাবে, এমন অনেক ভয় দেখিয়ে রাখা হতো। তো সেই সব কথা উনি যেভাবে সেই স্মৃতিচারণ জীবন স্মৃতিতে করে গেছেন, তেমনই উনি চমৎকারভাবে ব্যাখ্যা দিলেন যে পরবর্তীতে যখন উনি বহির্মুখী হলেন, ওনার মধ্যে কৌতূহল জাগ্রত হলো, যখন উনি মুগ্ধতায় একদম ভাসছেন, তেমনই একটি জায়গা থেকে সন্ন্যাসীর মধ্যে দিয়ে, মানে এই যে বালিকা যে সন্ন্যাসীকে বের করে নিয়ে এলো, তার আপনার যে ব্যাপারটি প্রকাশিত হলো, সেই বিষয়টিকে চমৎকারভাবে প্রকৃতির প্রতিশোধে তিনি তুলেছে। আমার নিজের প্রথম জীবনে আমি যেমন একদিন আমার অন্তরের একটি অনির্দেশ্যতাময় অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করিয়া বাহিরের সহজ অধিকারটি হারাইয়া বসিয়াছিলাম, অবশেষে সেই বাহির হইতেই একটি মনোহর আলো হৃদয়ের মধ্যে প্রবেশ করিয়া আমাকে প্রকৃতির সঙ্গে পরিপূর্ণ করিয়া মিলাইয়া দিল। সেই প্রকৃতির প্রতিশোধও, সেই ইতিহাসটি একটু অন্য রকম করে লিখিত হইয়াছে। তার মানে আমরা যারা প্রকৃতির প্রতিশোধ এখনো পড়িনি, আমাদের পড়া উচিত। তাহলে হয়তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মনোজগতের আরেকটু পরিচয় পাব। আরও একটি চমৎকার বিষয় সেটা হলো কারওয়ার। কারওয়ার পাঠ করার পরে আমার কারওয়ার সম্পর্কে খুব জানতে ইচ্ছে হয়েছিল। কারওয়ার হলো বোম্বাই প্রেসিডেন্সির দক্ষিণ অংশে অবস্থিত কর্ণাটকের প্রধান নগর। বন্দর শহর কারওয়ার উত্তর কন্নড় জেলার সবচেয়ে বড় শহরও এটি। এবং কারওয়ার সমুদ্র সৈকতটি চমৎকার। শহর থেকে 2.5 কিলোমিটার দূরে যেই বিচটিতে বা যেই সমুদ্র সৈকতে রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন, সেটির নামকরণ করা হয়েছে রবীন্দ্রনাথ ট্যাগর বিচ। কি চমৎকার না? এখনো মানুষ সেখানে যায় এবং সেখানে যাবার পর অনুভব করতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর এইখানে এসেছিলেন। আমার তো ভাবতেই কেমন যেন লাগছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কারওয়াতে গিয়েছিলেন তখন মূলত তার বিজু দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর তখন ওই এলাকার জজ হিসেবে নিযুক্ত ছিল। তৎকালীন সময়ের অভিজাত এবং শ্বেতাঙ্গ প্রধান সিভিল সার্ভিসের প্রথম ভারতীয় সদস্য ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। দাদার কাছে বেড়াতে যাওয়ার পর সেখানে নদী এবং সমুদ্র সব জায়গায় বিচরণ করার পর প্রকৃতির প্রতিশোধ একটি চমৎকার নাটক তিনি লিখেছিলেন।
তো এইভাবেই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন নাটক সম্পর্কে জানব, বিভিন্ন গীতিনাট্য সম্পর্কে জানব। মূলত এই নাট্যকথা বইটিতে যা যা আছে একের পরে এক পাঠ করব, যতদিন লাগে। আশা করি আপনারা শুনবেন, আপনারা আমার সাথে থাকবেন, এবং কোথাও কোনো ধরনের ভালো না লাগা থাকলে অবশ্যই শেয়ার করবেন, ভালো লাগাটাও জানাবেন, এবং পারলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। হ্যালো থিয়েটার। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে আসবো আবার নাট্যকথা নিয়ে।